আমাদের আজকের গল্পের নাম ফুলের মাসুল। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের তারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, বর্ণালী, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পের ভাষা পরিবর্তন এবং শব্দগ্রহণে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অনেক দিন হয়ে গেল আমার হাতে তেমন কোনো জটিল কেস এসে পৌঁছয়নি, যার সমাধান করতে গিয়ে আমাকে একটু সমস্যায় পড়তে হবে কিংবা ভাবতে অনেকটা সময় লাগবে। যতদূর মনে পড়ে শেষবার একটা অদ্ভুত কেসের সমাধান করেছিলাম। সেটা হলো একটা চুরির কেস। বিভিন্ন সোনার দোকানে অদ্ভুত উপায়ে একদল লোক চুরি করে চলেছিল। তবে সে অনেকদিন আগেকার কথা। তাছাড়া বড় সাহেবের নির্দেশে আজকাল ছোট ছোট ব্যাপারে আমাকে আর জড়াতে হয় না। আমি দেখেছি যে সমস্ত ব্যাপার জটিল কিংবা যে সমস্ত ব্যাপার অন্তত বড় সাহেবের মনে হয় যে আমার দেখা প্রয়োজন, সেখানেই আমার ডাক পড়ে। আর এই কারণেই জটিল কেসে মাথা ঘামাবার অনেক সুযোগ পাই। ঠিক তেমনই বেশিরভাগ সময় আমাকে বাড়িতে কিংবা অফিসেই বসে থাকতে হয়। তাই মাঝে মাঝে ব্যক্তিগতভাবে চেনা লোকজন যখন আমার কাছে সমস্যা নিয়ে আসে, তখন সেগুলো একটু শোনার চেষ্টা করি। তবে সাধারণ মানুষের সমস্যার মধ্যে মাথা ঘামানোর মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় বলে আমার খুব একটা মনে হয় না। বেশ কিছুক্ষণ বসে শুকনো কথাবার্তার পর উঠতে চলেছি। এমন সময় একজন বয়স্ক লোক হুড়মুড় করে থানায় এসে ঢুকল। পাহারাদার তাকে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু হুড়মুড় করে থানায় ঢুকে সে প্রায় ধরাগলা কণ্ঠেই বলল, পুলিশ বাবু, আমার মেয়েটাকে কাল বিকাল থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাতে আসতাম, কিন্তু ভাবলাম রাতে মেয়েটা চলে আসবে, হয়তো কোথাও চলে গিয়েছে, কিন্তু আজ সকালেও যখন এলো না, তখন বাধ্য হয়ে এলাম আপনার কাছে। আপনার মেয়ে? কিন্তু কোথায় গেছে বলুন তো? মানে এমনটা কি মাঝে মাঝেই হয়? না, আমার মেয়েটা এমন কোথাও যায় না। গেলেও সন্ধ্যার আগে ফিরে আসে, কিন্তু কালকে ফিরলো না। গোটা রাত আমরা অপেক্ষা করলাম। কিভাবে যে গোটা রাতটা কেটেছে পুলিশ বাবু, আপনাকে বলে বোঝাতে পারবো না। লোকটার দিকে তাকিয়ে দেখলাম ভালো করে। বয়স 40 কিংবা 45-এর মতো হবে। মাথার চুলে সামান্য বাঁক ধরেছে, নাকের নিচে মোটা গোঁফ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর জামা কাপড়ও দামি হলেও সেটা ময়লাটে হয়ে গেছে। বোধহয় সারা রাত অপেক্ষা করে সকালে তাড়াতাড়ি চলে এসেছে বলে জামা কাপড়ের দিকে খেয়াল করেননি। আপনারা কিছু একটা করুন পুলিশ বাবু। আমার মেয়েটাকে আপনারা খুঁজে দিন। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি যে... আহা, এত অধৈর্য হবেন না, ভালো করে খবরটা দিন। রাঘব, ওই ওনার কাছ থেকে ওনার মেয়ের ব্যাপারে ভালো করে সমস্ত কিছু জেনে নাও তো। বোধহয় কোনো বিপদ হয়েছে, খোঁজ খবর করতে হবে। লোকটা একপাশে দাঁড়িয়েছিল হাত জড়ো করে। তার চোখ ছলো ছলো, মুখে একটা চিন্তার ভাব। আমি বললাম, মেয়ের আপনার সঙ্গে শেষবার দেখা হয়েছে কখন? আমার সঙ্গে একবার দেখা হয়েছে সকালে। গঞ্জের কাছে আমার একটা ছোট দোকান আছে। সকালে আমি সেখানেই বেরিয়ে পড়ি। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তাই যখন সন্ধেবেলা ফিরলাম, তখন আমার বউ বলল মেয়েটা এখনো ফেরেনি। আমার মেয়ের ওর মায়ের সঙ্গে একটু রাগারাগি মতো লেগে থাকে। তা ভাবলাম হয়তো ফিরে আসবে, কিন্তু অনেক রাত হওয়ার পরে চিন্তায় পড়লাম। আমার বউ বলল আবার সকাল হলে তারপর না হয় পুলিশের কাছে আসতে। অত রাতে আমাদের, আর আমি বা এখানে এসে কি করব, আর পুলিশই বা কি করবে আপনি বলুন। না, কাজটা তোমার ঠিক হয়নি। তোমার তখনই আসা উচিত ছিল। যদি আশেপাশেই কোথাও থাকতো তাহলে তখনই খুঁজে পাওয়া যেত। কিন্তু যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে প্রায় গোটা একটা রাত কেটে গেছে। তুমি বুঝতে পারছো? আচ্ছা, তোমার বউ তাকে কখন দেখেছিল? বিকেলবেলা তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, আর তারপরেই মেয়েটা আবার ঘর থেকে বেরিয়ে যায়। আসলে বুঝতেই পারছেন পুলিশ বাবু, আমার বউ কিন্তু মেয়েটাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। কিন্তু মেয়েটা কেন যে তাকে মেনে নিতে পারছে না জানি না।
আসলে অল্প বয়স তো, এমনটা এমন সময় এমন ব্যাপার একটা মেনে নেওয়া সহজ নয়। কথা শুনে বুঝতে পারলাম ভেতরে ব্যাপার কিছু একটা আছে। তাই হালদার মশাইকে বললাম, মিস্টার হালদার, মেয়ের বর্ণনা নিয়ে খোঁজ খবর করুন। আশেপাশের সমস্ত জায়গায় এবং সমস্ত থানাতেও খোঁজ খবর করে দিন। আগের মাসে কিন্তু একটা মেয়ে এই এলাকা থেকেই হারিয়েছে। বোধহয় খারাপ কোনো চক্রের পাল্লায় পড়েছে, কিন্তু এক্ষেত্রেও যদি... লোকটা কেমন কেমন যেন করে উঠল। না না পুলিশ বাবু, আমার মেয়ে অমন নয়। আমার মেয়ে অত্যন্ত ভালো, সে এমন কিছুই করতে পারে না। যতক্ষণ না সমস্ত কিছু বোঝা যাচ্ছে ততক্ষণ আমরা কিছুই ভাবতে পারবো না। কোনো কিছুই বাদ দিতে পারবো না হালদার মশাই। আপনি খোঁজখবর শুরু করে দিন। যত তাড়াতাড়ি খোঁজখবর করা হবে ততটাই ভালো। আর তুমি এখন বাড়ি ফিরে যাও, আর তোমার বউয়ের সঙ্গেও কথা বলাটা দরকার। আচ্ছা হালদার মশাই, যদি এই ব্যাপারটা কি যে বলেন আপনি দারোগাবাবু, আপনি যদি হাত দেন তাহলে আমি খুব খুশি হব। তাদের খুঁজতে খুঁজতে তো সময় কেটে যাচ্ছে। আপনি যদি এই জিনিসটা দেখেন তাহলে খুব ভালোই হয়। যা সাহায্য লাগবে আমি করব। আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। লোকটার উদ্দেশ্যে বললাম, এখনও দুপুর হতে একটু সময় আছে। দুপুরে আমায় একবার বড় সাহেবের কাছে যেতে হবে। একটা কাজ করো, চলো তোমার বাড়িতে গিয়ে তোমার বউয়ের সঙ্গে একবার কথা বলে দেখি। তাছাড়া আশেপাশের লোকেদের সঙ্গেও একবার কথা বলা দরকার। পৌঁছে গেলাম সেই লোকটার বাড়িতে। তারপর তাকে বললাম, লোকটা বোধহয় আমাকে চিনতে পারলো। বলল, আপনি যখন আমার মেয়েকে খুঁজবেন তাহলে তাহলে নিশ্চয় নিশ্চয় তাকে পাওয়া যাবে। চলুন চলুন দারোগাবু, চলুন। আমি কি করে জানবো? আমাকে কি যেখানে যায় বলে যায় নাকি? কোথায় যায় কে জানে? সারাদিন তোর বাবা বাড়িতেই থাকে না। সারাদিন যে কোথায় যায় কি করে আমার কোনো কথা শুনলে তো হয়। 2 মাস হলো এই বাড়িতে এসেছে, এর মধ্যে একটা দিনও আমাকে শান্তি দিয়েছে? এই সময় এইসব ব্যাপারে বেশি মাথা না ঘামানোই ভালো। আমায় বলো যে শেষবার তোমার মেয়েকে তুমি কখন দেখেছো? এই যে গায়ত্রীকে, ওকে কখন দেখেছো শেষবার? দেখেছি তো, বিকেলের দিকে। দুপুরে খেয়ে দিয়ে তো ঘরেই ছিল। পরে বিকেলে কোথায় একটা বেরিয়ে যাবে বলে বলছিল। আমি বারণ করলাম, তা আমার কথা আর কে শোনে? আমি তো আছি, সারাদিন হেসেলে বসে থাকবো, রান্না বান্না করবো, সবাইকে খাওয়াবো, আর সবাই যে যার নিজের মতন খুশি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াবে। আহা, তুমি এভাবে কথা বলছো কেন? তাহলে তো মেয়েটাকে খুঁজেই পাওয়া যাবে না। ওই মেয়ে যখন একবার বেরিয়েছে তখন সে আর ফিরবে না। আমি তো জানি, আমি তো আগেই বলেছিলাম ওই মেয়ে হাতের বাইরে চলে যাচ্ছে। তাকে ভালো করে ধরে রাখতে হবে, না হলে যা হবার এখন তাই হয়েছে। যা হবার তাই হয়েছে তুমি কি বিপদের আশঙ্কা করছো? নিশ্চয়ই নিশ্চয়ই, কারোর সঙ্গে আগে থেকে প্রেম টেম ছিল হয়তো, তার সঙ্গেই হয়তো। এই কথায় লোকটা এগিয়ে গিয়ে সেই মহিলার দিকে একটু ধমক দিয়ে বলল, খবরদার, আমার মেয়ের সম্পর্কে এমন কথা তুমি বলবে না। দাদাবাবু, দাদাবাবু, আমার মেয়ে সত্যি কোনো বিপদে পড়েছে দাদাবাবু। তার বিকেলবেলা সে বেরিয়েছে আর তারপর এখনো পর্যন্ত ফিরে আসেনি। তার হয় সে বিপদে পড়েছে, আর না হলে সে নিজের ইচ্ছেতেই এমন কোথাও গেছে যেখান থেকে সে ফিরে আসতে চাইছে না। এই দুটোর সম্ভাবনাই বোঝা যাচ্ছে। আচ্ছা অমর, একটা কথা বলো তো, তোমার স্ত্রী যে কথা বলছে এরকম কোনো সম্ভাবনা আছে? এই কথায় লোকটা মাথাটা নিচু করে ফেলল। এমন একটা কানা বিষয় আমিও শুনেছিলাম, কিন্তু সে ব্যাপারে তেমন একটা গুরুত্ব দিইনি। মা মারা যাওয়ার পর থেকেই মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছিল। মেয়েটা যে আমার ভালোভাবে ছিল এটাই আমার কাছে অনেক। যদিও কিছু ইচ্ছে করতো, সে করতেই পারত, আমি তাকে বারণ করতাম না। কিন্তু এইভাবে শেষমেশ বাড়ি ছেড়ে... তোমার আগে স্ত্রীর মৃত্যু কিভাবে হয়? জ্বর এসেছিল, তারপর মাত্র 3 দিনের মধ্যেই সেই জ্বরে আমার স্ত্রী মারা যায়। অদ্ভুত ব্যাপার হলো, জ্বর খুব বেশি ছিল না, তাতে এভাবে মারা যাবার কথা নয়, অথচ মেয়েটা আমার ভাবে আমার জন্যই তার মা মরেছে। আমি নাকি তার ভালো চিকিৎসা করাইনি। কিন্তু আমাদের ওই যে পূব দিকের যে ডাক্তারখানা,
সেই ডাক্তারই দেখেছিল জানেন। তোমার মেয়ে যদি নিজের ইচ্ছেই কোথাও গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা কঠিন হয়ে গেল, কারণ সে এলাকা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে পারে। আর যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে তাহলে আমরা চেষ্টা করব। লোকটা আমার হাত ধরে ফেললো। দারোগা বাবু, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি সত্যি বাঁচতে পারবো না দারোগা বাবু। এতক্ষণ ধরে মহিলাটা বড্ড তেজের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলে চলেছিল, কি জানি কি না ভেবে। কিন্তু যেই লোকটা আমার হাত ধরে ধরা গলায় কথাগুলো বলল, সেও কেমন যেন শান্ত চোখে তাকালো আমার দিকে, তবে সেটা মুহূর্তের জন্যই। তারপরেই আবার আগের মতো কেমন যেন বিরক্তি গলায় বলল, চোদ্দ সব আমার ঘাড়ের ওপর এসেই পড়ে। কোথায় ভাবলাম মেয়েটার ভালো করে বিয়ে দিয়ে দেব, তাহলেই শান্তি। তা নয়, আবার এক নতুন ঝামেলা। লোকটা কিছু বলতে গিয়েও বলতে পারল না, বোধহয় তার গলাটা ধরে এসেছিল। আমি সমস্ত কথা বুঝতে পেরে বললাম, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তবে এর মধ্যে যদি কোনো নতুন খবর পাও তাহলে অবশ্যই থানায় গিয়ে জানিয়ে এসো। হালদার মশাই আমায় জানিয়ে দেবেন। আর একটা কথা, ভালো করে ভেবে দেখবে, যদি কোনো কিছু নতুন মনে পড়ে তাহলে আমাদের জানাবে, আমরা তদন্ত শুরু করছি। অমরবাবুর বাড়ি থেকে তখনকার মতো ফিরে এলাম। থানায় এসে দেখলাম হালদার মশাই নেই, কোথায় যেন বেরিয়েছেন। সেখানে আর অপেক্ষা না করে ফিরে এলাম নিজের বাড়িতে। অফিসে বসে অমরবাবুর এই ব্যাপারটা ভেবে চলেছি। তার মেয়ে গায়ত্রীর নিরুদ্দেশের কথাটা ভাবতে ভাবতে 1 মাস আগে সত্যি সত্যি একটা মেয়ের নিরুদ্দেশের কথা মনে পড়ল। কিন্তু সেই ব্যাপারটা অন্যরকম ছিল, সেটা ছিল একটা অপহরণের ব্যাপার। কিন্তু এই গায়ত্রীর ব্যাপারটা একটু আলাদা। সে অপহরণ হয়েছে বলে তো মনে হয় না, কারণ বিকেলের সময় সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়েছিল এবং অমরবাবু জানিয়েছিল মাঝে মাঝে এসে সে এমনভাবে বেরিয়ে পড়ে এবং ফিরে আসতে তার সন্দেহ হয়। তার মানে কোথাও যাওয়ার ছিল। আর তাছাড়া অমরবাবু এবং তার বউ লক্ষ্মী দুজনের কথা শুনেই বোঝা যাচ্ছিল এই গায়ত্রীর কারোর সঙ্গে একটা প্রেম ঘটিত সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু কথা হলো, এই অমরবাবু একবার কথায় কথায় বলল তার মেয়ে তার মায়ের মৃত্যুর জন্য অমরবাবুকে সন্দেহ করেন। কিন্তু কেন? আর এই লক্ষ্মী যত তাড়াতাড়ি সম্ভব গায়ত্রীকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতেই বা চাইছে কেন? কি কারণ কিছুই বুঝতে পারলাম না। অনেক কিছুই জানতে হবে। একতরফা অমরবাবুর কথা শুনে সমস্ত কিছু বিচার করা যাবে না, কিন্তু এর মধ্যে গায়ত্রী মেয়েটার কোনো ক্ষতি না হয়ে যায়। পরদিন সকালে থানায় পৌঁছে হালদার মশাইয়ের কাছে সমস্ত ব্যাপারটাই জানতে চাইলাম। হালদার মশাই জানালো, প্রায় মাস 3 আগে এই অমরের আগে স্ত্রী রাধা মারা যায় মাত্র 3 দিনের জ্বরে। কিন্তু অদ্ভুতভাবে যে ডাক্তার তাকে দেখছিল, মানে আমাদের ওই পূবের যে ডাক্তারখানা রয়েছে নতুন, সেইখানে সে বসে, সে কিন্তু বলেছিল তার ওষুধ ঠিকভাবেই কাজ করছিল। এইভাবে মারা যাওয়ার কথা নয়, হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার সময় কাজটা হয়েছে। 3 মাস আগে, মানে তখন ছিল মাঘ মাস, আর এখন চলছে বৈশাখ, তার মানে শীতের সময়। কিন্তু শীতের সময় জ্বরের মধ্যে এমনভাবে ঠান্ডা লাগলো কি করে? তখন একটা আশ্চর্য কথা জানা গেছিল। এই যে অমরের মেয়ে, মানে যে নিরুদ্দেশ হয়েছে গায়ত্রী, সে বলেছিল তার মায়ের মৃত্যুর পেছনে তার বাবা দায়ী। তার বাবা ইচ্ছে করে এমন কিছু করেছে যার জন্য তার মা জ্বরের মধ্যে মারা গেছে। কিন্তু ডাক্তার বারবার বলেছে ও তো ঠান্ডা লাগার জন্য কাজটা হয়েছে। তাকে বারবার সাবধান করে দেওয়া হয়েছিল ঠান্ডা যেন বেশি না লাগে, ঠান্ডা লাগলেই তার নিউমোনিয়া হয়ে যাবে। অথচ সেটাই হয়েছিল। কিন্তু গায়ত্রী, মানে ও কি সন্দেহের কোনো কারণ বলেছিল? হঠাৎ করে তার বাবা তার মাকে মারতে যাবে কেন? এই অমর বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো। গঞ্জের কাছে তার সঙ্গে কারোর একটা অবৈধ সম্পর্ক ছিল, এমন কথা তার মা এবং মেয়ে দুজনেই মনে করত। সে ব্যাপার নিয়ে মাঝে মাঝে তার বাড়িতে রাধার সঙ্গে অমরের বেশ ঝামেলা লেগেই থাকতো। ওই কারণটাকেই গায়ত্রী দেখিয়েছিল যে এই কারণেই সে তার মাকে মেরে ফেলেছে। দাঁড়ান, 2 মাস আগে রাধা মারা যাচ্ছে, আর তার 1 মাস পরে এই অমর বিয়ে করেছে লক্ষ্মীকে। কিন্তু লক্ষ্মীর বাড়ি কোথায়? অদ্ভুতভাবে এই লক্ষ্মীর বাড়ি কিন্তু এই গঞ্জের কাছেই,
তাও আবার গঞ্জের কাছে, যেখানে অমরের দোকান রয়েছে সেখানে। এত অল্প সময়ের মধ্যেই অমর বিয়ে করে ফেলল, আর অমরের একটা মেয়ে আছে এটা জানা সত্ত্বেও লক্ষ্মীর কোনো আপত্তি ছিল না। ব্যাপারটা অনেক সহজ বলে মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে গায়ত্রী নিরুদ্দেশের ব্যাপারেও এই অমর নামের লোকের হাত রয়েছে। পরে লোক জানাজানি হলে তারপরে পুলিশ তাদেরকেই সন্দেহ করবে বলে অমর আগে থেকেই আমার কাছে এসেছিল। লক্ষ্মীর কথা শুনেই তো বোঝা যাচ্ছিল যে এই গায়ত্রীর প্রতি ওর কোনো রকম টান নেই। সেটা হবেই বা কী করে? কিন্তু অমরের কথা কিন্তু তেমন নয়। অমরকে দেখে কিন্তু মনে হয়নি যে সে এমন কিছু একটা ভাবতে পারে। ভার্গববাবু, সময় বদলাচ্ছে। এখন মানুষ অনেক কিছুই করতে পারে, যা আমরা ভাবতে পারি না তাও করতে পারে। ছেলে নিজের হাতে তার বাবাকে খুন করতে পারে, আর বাবা নিজের ভালোর জন্য মেয়েকে সরিয়ে ফেলতে পারবে না? হ্যাঁ, একবার ভেবে দেখুন না। গায়ত্রী নিরুদ্দেশ হয়ে গেলে তো সরাসরিভাবে কখনোই আমরা অমর কিংবা লক্ষ্মীর বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবো না। তার জন্য আমাদের প্রমাণ প্রয়োজন। রাধার মৃত্যুর পেছনে অমরের হাত থাকলে থাকতে পারে, এমনটা আমরা ভেবেছিলাম। তবে হাতে তো কোনো প্রমাণ নেই। ঠান্ডা লেগে কেউ নিউমোনিয়া হয়ে মারা গেলে তাকে তো আর গ্রেফতার করা যাবে না। আমাদের প্রথমের কাজ হবে গায়ত্রীকে খুঁজে বার করা। গায়ত্রীকে খুঁজে বার করতে পারলেই সমস্ত ব্যাপারটা সমাধান হয়ে যাবে। কিন্তু তার মাঝে আমাদের এই অমর আর লক্ষ্মীর ওপর একটু নজর রাখতে হবে। লক্ষ্মীর ওপরে নজর রাখার প্রয়োজন খুবই কম, কারণ সে বাড়িতেই থাকে। আমাদেরকে মনে হয় যেহেতু অমর গঞ্জের কাছে যায়, তার উপরে নজর রাখাটা দরকার। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা এমন নয়। হালদার মশাইয়ের সঙ্গে এই নিয়ে আরও বেশ কিছুক্ষণ কথা হলো। হালদার মশাইয়ের মধ্যে এই অমরবাবু আর লক্ষ্মীর মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল প্রথমত এত কাছাকাছি ওরা যাবে না, কারণ সম্প্রতি 3 মাস আগেই রাধা মারা গেছে। অমরবাবু জানে এখনও সমস্ত সন্দেহের তীর তার দিকেই রয়েছে। তার মধ্যে যদি সে গায়ত্রীকে আবার খুন কিংবা তাকে নিরুদ্দেশ করে ফেলে, তাহলে সমস্ত অভিযোগের তীর দ্বিতীয়বার তার দিকে যাবে। পুলিশের তদন্তে গায়ত্রীর নিরুদ্দেশের সঙ্গে সঙ্গে রাধার মৃত্যুর ব্যাপারটাও তদন্ত হবে। তাই এত সহজে সে কাজটা করতেই বা যাবে কেন? আর তাছাড়া গায়ত্রী যদি নিরুদ্দেশ হয়ে গিয়ে থাকতো, তাহলে অমরবাবু আরও সময় নিয়ে তারপর আসতে পারত। এত তাড়াতাড়ি আসার তো কোনো কারণ ছিল না। আরও একটা কথা, অমরবাবু আমাকে নিজেই বলেছিলেন তার মেয়ে তার মায়ের মৃত্যুর জন্য তাকেই সন্দেহ করে। পুলিশ যেখানে সব জানে, সেখানে নতুন করে সে কথা বলার কারণই বাকি। গোটা ব্যাপারটাতে কিন্তু আমি বেশ অবাক হলাম। পুলিশের খোঁচর এবং পুলিশের সাহায্যে আশেপাশের থানা এবং আশেপাশে খবর চালাতে লাগলাম, যদি গায়ত্রীকে খুঁজে পাওয়া যায়। গিয়ে পৌঁছলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু বললেন, আমি বছরখানেক হলো এখানে এসেছি। আগে অন্য জায়গায় প্র্যাকটিস করতাম, কিন্তু ওই অমরের স্ত্রীর রাধার যে ব্যাপারটা বড় অদ্ভুতই ছিল। আর তার শরীর ঠিক হয়ে গিয়েছিল, আমি নিজে তাকে ওষুধ দিয়েছিলাম। আর একটা দিন ওষুধ খেলে মানে ভালোভাবে চললে আর কি, আশা করছি সে পুরো সুস্থ হয়ে যেত। কিন্তু পরদিন সকালে এসে মারা পড়ে। আপনি জানিয়েছেন অতিরিক্ত ঠান্ডা লেগে তার মৃত্যু হয়েছে। এই অতিরিক্ত ঠান্ডা লাগার কারণ কি হতে পারে? ওষুধের কোনো ভুলভ্রান্তি, মানে যে ওষুধ আপনি দিয়েছেন সেই ওষুধটাকে তাকে দেওয়া হয়নি, এমন কোনো ব্যাপার? এখান থেকে আমার বাড়ি বেশি দূর নয়, আর আমার যে সমস্ত পেশেন্ট একটু বেশি অসুস্থ থাকে, ওই তাদের ক্ষেত্রে আমি একটু বেশি করেই চোখ কান খোলা রাখবো। বুঝতেই পারছেন, আমার সঙ্গে থাকা কোনো রোগী যদি মারা গেল, সেটা তো সম্পূর্ণ আমার ওপরে, বদনামটা তো আমারই। আমি 3 দিন প্রায় একই সময় ওষুধ দিয়ে এসেছি রাধাকে, এবং সেই ওষুধ রাধা খেয়েছে, সেই ব্যাপারেও আমি একেবারে নিশ্চিত। তার মানে আপনি নিশ্চিত ওষুধে কোনো গণ্ডগোল হয়নি, কোথাও কোনো সমস্যা হয়নি? তাহলে এত ঠান্ডা লাগার কারণ? একটাই কারণ হতে পারে, আর সেটাই আমার মনে হয়েছে। পরদিন যখন মৃত্যু হওয়ার খবরটা আমার কাছে এসেছিল, তখনই আমি ছুটে গিয়েছিলাম ও বাড়িতে, এবং দেখেছিলাম ও বাড়ির যেই ঘরে ওই বিছানার উপর মৃতদেহটা পড়েছিল না, সেই ঘরের জানালাটা খোলা ছিল।
যদি রাতের বেলা কোনোভাবে জানালাটা খোলা থাকে এবং সারা রাত ধরে মাঘ মাসে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে এসে ঢোকে, তাহলে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। অথচ ওই মেয়েটি, মানে ওই গায়ত্রী বলেছিল সে নিশ্চিত সে দরজা এবং জানালা ভালো করে বন্ধ করে দিয়েছে। তাহলে জানালাটা খুললো কে? এইটাই হচ্ছে আমার প্রশ্ন। আর এই কারণেই তো ওই মেয়েটি তার বাবাকে সন্দেহ করে। মানে অমর কোনো সময় গিয়ে জানলাটা খুলে দিয়ে এসেছিল। দেখুন, আমার মনে হয় না অমর এই কাজটা করবে। অমরকে আমি অনেকটাই কাছ থেকে দেখেছি। সে একটু চাপা ধরনের, সহজে কোনো কিছু বলতে চায় না, তবে তার স্ত্রী এবং মেয়ের প্রতি বিশ্বস্ত। আমার সবসময় এটাই মনে হয়েছে। অন্যের সামনে এসে সে কী করেছে তা জানি না, তবে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সে আমার হাতে পায়ে পর্যন্ত একেবারে ধরেছিল। পুরুষ মানুষের চোখে জল এবং পুরুষ মানুষ কি এমনভাবে অসহায় সবসময় হয় না, তা তো আপনি নিজেও জানেন। আমি বুঝতে পারলাম ডাক্তারের কথা। আরে, একটা জায়গাতেই অমরবাবুকে আমি কেন জানি না সন্দেহ করতে পারছিলাম না। নিজের স্ত্রীর সামনে এসে যখন আমার হাত ধরেছিল, তখন তার মুখের মধ্যে আমি কোনো কৃত্রিমতা খুঁজে পাইনি। এমনকি ওই মুহূর্তের জন্য লক্ষ্মী দেবীকেও কেমন যেন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখেছিলাম অমরবাবুর দিকে। বুঝতে পারলাম যে কোথাও না কোথাও ভুল হয়েছে। হয়তো ভুল করে গায়ত্রী নিজেই জানলাটা খুলে রেখে দিয়েছিল। হতে পারে ছিটকিনিটা লাগাতেও ভুলে গিয়েছিল। ধাক্কায় জানলাটা খুলে গেছে। ঘুমিয়ে পড়েছিল বলে সে আর বুঝতে পারেনি। এমন তো অনেক কিছুই হতে পারে। আর সেই কারণেই হয়তো গায়ত্রী অমরবাবুকে সন্দেহ করে চলেছে। কিংবা অমরবাবুকে আমরা যেটা ভাবছি আসলে তেমনটা নয়। তাই সে মানুষের মন এবং মস্তিষ্ক বুঝতে পেরে নিজের চরিত্র পরিবর্তন করার চেষ্টা করে চলেছে। এর মধ্যেই একটা খবর দিলেন হালদার মশাই। আমি অফিসে ফিরে আসছি। এমন সময় একজন লোক আমাকে চিঠি দিয়ে গেল। চিঠিতে হালদার মশাই লিখেছেন, বিশেষ একটা কাজে আমায় একদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। আপনার জন্য একটা খবর আছে দারোগা বাবু। এইটা অমরের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে অনুকূল রায় বলে একজন আছে, আর তার ছেলে মাধব রায়। এই মাধব রায়কে আমরা দুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। অর্থাৎ যেদিন রাতের বেলায় গায়ত্রী নামের মেয়েটি নিরুদ্দেশ হয়েছে, সেদিন রাতেই মাধব রায়ও নিরুদ্দেশ হয়েছে। দুজনের মধ্যে কোনো সম্পর্ক আদৌ আছে কি না সে ব্যাপারে খোঁজ খবর করার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় এই মাধব রায়ের সঙ্গে গায়ত্রী কোথাও একটা গেছে। আমি বেরিয়ে যাচ্ছি, কাল বিকেলে ফিরবো না। ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি যদি পারেন তার মধ্যে মাধব রায়ের ব্যাপারে একবার খোঁজ নিয়ে দেখুন। হালদার মশাইয়ের দেওয়া তথ্য আমি বিফলে যেতে দিলাম না। তখনই বেরিয়ে পড়লাম। এই অনুকূল রায়ের বাড়িতে গিয়ে পৌঁছলাম। অনুকূল রায় আমাকে চিনত। আমায় দেখেই বলল, আরে দারোগাবাবু, আপনি এখানে এই সময়? একটা বিশেষ কাজে আমাকে এখানে আসতে হলো। শুনলাম তোমার ছেলে মাধব নাকি প্রায় দুদিন ধরে নিরুদ্দেশ। তা গেছে কোথায়? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সন্ধ্যাবেলায় আমার বললো একটা কাজ আছে, একদিন তাকে একটু বাইরে থাকতে হবে। কি কাজ সেটাও আমাকে খুলে বলল না। কিন্তু দুদিন হতে গেলেও এখনও সে ফিরল না। আমি থানায় যেতাম, কিন্তু বুঝতেই তো পারছেন, শুনলাম ওই অমরবাবুর মেয়ে গায়ত্রীও নাকি নিরুদ্দেশ। এখন যদি কোনোভাবে দুজন একসাথে কোথাও গিয়ে থাকে, তাহলে তো একদম লজ্জার ব্যাপার হয়ে গেল। গায়ত্রীর সঙ্গে তোমার ছেলের কোনো সম্পর্ক ছিল? সত্যি কথা বলবে অনুকূল। পুলিশের কাছে মিথ্যা কথা বলা দরকার নেই। তোমার ছেলে সাবালক, আর আমি যতদূর শুনেছি গায়ত্রীর বয়স কিন্তু কম। এই সময় যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে কিন্তু তোমার ছেলের সমস্যা হতে পারে। বিশেষ করে অমর কিন্তু পুলিশের কাছে রিপোর্ট লিখেছে। সত্যি বলছি, আমি যদি জানতাম তাহলে আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে পারতাম না। আমার ছেলেটাকে বাঁচানোর দরকার বাবু। ওই মেয়েটার সঙ্গে যদি গিয়ে থাকে তাহলে কোথায় গেল? একা একা দুদিন সে বাড়ির বাইরে, এমনটা সে কখনো করে না। আচ্ছা, এমন কোনো জায়গা আছে যেখানে সে যেতে পারে? মানে আশেপাশে কাছাকাছির মধ্যে আপনাদের কোনো আত্মীয় যেখানে গিয়ে সে উঠতে পারবে, অথচ সেখানকার কেউ আপনাদেরকে জানাবে না? কলকাতার বাইরে মাহিগঞ্জের কাছে তার একটা মাসির বাড়ি রয়েছে। সেখানে যদি সে গিয়ে থাকে
তাহলে তার মাসি কি আমাদের সে কথা জানাবে না? যদিও আমরা খোঁজ করার কোনো চেষ্টা করিনি, আমার তো মনে হয় সেখানেই থাকতে পারে। কিন্তু তারকাবাবু, আমার ছেলেটার কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি হবে না, তবে ওই গায়ত্রী যদি বলে তোমার ছেলেটা তাকে অপহরণ করে নিয়ে গেছে, তাহলে কিন্তু তার শাস্তি হবে। আর যদি সে এই কথাটা স্বীকার না করে, তখন ব্যাপারটা অন্যরকম হতে পারে। আমার মনে হয় ওই মাসির বাড়িতেই গিয়েছে, আর যা করতে হয় আপনি তাই করুন। কিন্তু আমার ছেলেটাকে বাঁচান দারোগাবাবু, আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলেটা বাড়ি ফিরে এলেই হলো। শাস্তি হোক আর যাই হোক, অন্য কোনো বিপদে যেন সে না পড়ে। অনুকূলবাবুর বাড়ি থেকে চলে এলাম। বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে এরকমও হতে পারে। এই মাধব আর গায়ত্রী একসঙ্গেই হয়তো কলকাতা থেকে বেরিয়ে মতিগঞ্জ চলে গেছে। মতিগঞ্জের কাছে লোক পাঠাতে হবে, সেখানকার থানায় খবর দিতে হবে, আর তারপর সেখান থেকে মতিগঞ্জে এই মাধবের মাসি বাড়িতে। কিন্তু সময় লাগবে। তাই স্থির করলাম কাল সকালেই আমি বেরিয়ে পড়ব মতিগঞ্জের উদ্দেশ্যে। প্রথমে গিয়ে পৌঁছবো এই মাধবের মাসির বাড়িতে। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে অবস্থা বুঝতে পেরে তার পরে ব্যবস্থা। যেমন ভাবা তেমনি কাজ। কিন্তু মতিগঞ্জে যেতে কত সময় লাগবে সেটা আমি জানি না। তাই হালদার মশাইয়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে থানায় জমা করে এলাম এবং বলে এলাম যে হালদার মশাই এলেই যেন সঙ্গে সঙ্গে তাকে চিঠিটা দিয়ে দেওয়া হয়। তারপরে সকাল সকাল বেরিয়ে এলাম মতিগঞ্জের উদ্দেশ্যে। মতিগঞ্জে পৌঁছতে কিন্তু বেলা হয়ে গেল। তারপর অনুকূলবাবুর দেওয়া সেই ঠিকানা মতো গিয়ে পৌঁছলাম তার মাসি বাড়িতে। দরজা ধাক্কা দিতেই একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলো। বলল, কি ব্যাপার, আপনি কে? আমি আসলে মাধবের খোঁজে এখানে এসেছিলাম। মাধব আর তার সঙ্গে অন্য কেউ এখানে এসেছে? মুহূর্তের মধ্যে লক্ষ্য করলাম লোকটার চোখ মুখ কেমন যেন হয়ে গেল। তারপর এ ব্যাপারটা সামলে নিয়ে এসে বলল, না, মাধব তো এখানে আসেনি। আপনি কোত্থেকে আসছেন? অনুকূলের বাড়ি থেকে? না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে আমি অনুকূলের ওখান থেকেই আসছি। সে বলছিল ছেলেটার খোঁজ যদি একবার পাওয়া যায়। আমি এদিকে একটা কাজে এসেছিলাম, তাই জিজ্ঞাসা করে গেলাম। না না, মাধব কিংবা গায়ত্রী কেউই এখানে আসেনি। আপনার কোথাও ভুল হয়েছে। আমি তার মধ্যে যত সম্ভব ভেতরের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম। লোকটা যে আমায় আড়াল করে দাঁড়াচ্ছে সেটা বেশ বুঝতে পারলাম। ভেতরে যেন কিসের একটা শব্দ হলো। লোকটা বলল, দেখুন, আপনি যদি এখন আসেন তাহলে খুব ভালো হয়। আসলে আমি একটু ব্যস্ত রয়েছি, তাছাড়া এখন দুপুরের সময়। এখন খাওয়া দাওয়া সেরে আমার একটু বেরিয়ে যাওয়ার কথা আছে। আপনি দয়া করে এবার। না না, সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। দুপুরে এই সময় এসে আপনাকে বড় বিরক্ত করে ফেলেছি, কিছু মনে করবেন না। আসলে অনুকূল বলল তো, তাই। না হলে আমার কি। বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম আর লক্ষ্য করলাম সে দরজার পাল্লা সামান্য ফাঁক করে আমাকে দেখে চলেছে। রাস্তায় নেমে অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে বাড়ির চৌহদ্দি ছেড়ে অনেকটা দূরে চলে গেলাম এবং বুঝতে পারলাম সে এখান থেকে আমাকে দেখতে পাবে না। তাই সময় সুযোগ বুঝে বাড়ির কাছাকাছি একটা জঙ্গলের মতো জায়গায় চুপ করে লুকিয়ে রইলাম। মতিগঞ্জ নেমে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে হয়তো আমি কিছু একটা পেয়ে যাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হলো একবার থানায় যাই, থানায় গিয়ে সমস্ত ব্যাপারটাই জানাই। দিনের বেলায় ওরা হয়তো বের হবে বলে মনে হচ্ছে না। থানায় গিয়ে সেখানকার পুলিশ অফিসারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তাও বললাম। আমার কথা শুনে সে কিছু আপত্তি করল না। সঙ্গে সঙ্গে সাদা পোশাকে দুজন পুলিশ আমার সঙ্গে দিল। আমরা এসে ওই লোকটির বাড়ির ওপর তিনজনের তিন জায়গা থেকে লক্ষ্য রাখলাম, আর এমনভাবে নজর রাখলাম যেন বাইরে থেকে কেউ আমাদের দেখতে না পায়, কিন্তু আমরা যেন দেখতে পাই। তবে থানায় যাওয়ার আরও একটা কারণ, সেই সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে। দুপুরে ছাড়া রাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পেটে কিছু না পড়লে তো আর কাজ করতে পারবো না। তাই থানায় যেতেই হয়েছিল। থানার পুলিশই আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। বড় সাহেবের সঙ্গে কাজ করবার পর থেকে এবং পুলিশের দারোগা হয়ে অতি জটিলকে সমাধান করে নেওয়ার পর থেকে দেখেছি বিভিন্ন থানা এবং বিভিন্ন পুলিশ অফিসারদের কাছে আমার মান মর্যাদা অনেকটা বেড়ে গেছে। অপেক্ষা করতে করতে আমি ভাবতে লাগলাম গায়ত্রী আর মাধবের কথা। ওদের কোনো সমস্যা হবে না তো?
দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। দুজন লোককে যেখানে বসিয়েছিলাম তারা সেখানেই বসে রইল। অন্ধকার আরেকটু গভীর হওয়ার পরে একটা টর্চের আলো দেখতে পেলাম, আর তারপর দেখতে পেলাম ওই ঘর থেকে 3 জন বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পরে তারা বেরিয়ে এসে রাস্তায় নামলো। টর্চের আলো আমাদের সামনে দিয়ে চলে গেল আর তারপর বন্ধ হয়ে গেল। বাইরে চাঁদের আলো রয়েছে। চাঁদের আলো দেখতে পেলাম 3টে ছায়া, সামনে একজন, আর তার পেছন দিয়ে যে ওই লোকটি রয়েছে তা বুঝে নিতে খুব একটা অসুবিধা হলো না। আর তার পেছনে একটি ছেলে এবং একটি মেয়ে। আস্তে আস্তে কথা শুনতে পেলাম তাদের। কেন যে এমন করিস? আরে বাড়িতে সমস্ত কথা বললেই তো হতো। তোদের নিয়ে আমি পড়েছি মহা ঝালায়। পুলিশের হাতে পড়লে ব্যাপারটা কি হবে বলতো? তোমার কি মনে হয় বাবাকে আমি এ কথা বলিনি? কিন্তু বাবা কখনো রাজি হয়নি। আমি মনে করি, আমি জানি বাবাই এই কাজটা করেছে। সেদিন রাতে বাবা জানলার ছিটকিনিটা খুলে রেখেছিল। আচ্ছা, এইসব ব্যাপার এখন থাক। ওখান থেকে আমাদের কেউ খুঁজতে এসেছিল, তাদের হাতে কিছুতেই পড়া যাবে না। এখনই আমাদের এখান থেকে পাশের গায়ে চলে যেতে হবে। সেখানে মেসোমশাইয়ের একজন চেনা আছে, তার বাড়িতে। তার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না মাধব। আপনি বড় কাঁচা কাজ করে ফেলেছেন। কথা বলার সময় একটু ভালোভাবে ব্যাপারটা মাথায় রাখলে আর এমন সমস্যা হতো না। 3টে টর্চ গিয়ে পড়ল তাদের মুখের ওপরে। সামনে যে ভদ্রলোকের হাতে টর্চ ছিল তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন, আর গায়ত্রী তার পেছনের দিকে লুকিয়ে পড়ল। লোকটা বলল, আপনি এখানে? তাহলে তো আপনি কলকাতায় ফিরে যাবেন বলেছিলেন। কলকাতা থেকে তো একটা কাজ নিয়ে এখানে এসেছি। আপনি হয়তো আমায় চিনতে পারেননি। আমার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। অনেকে আমাকে দারোগা প্রিয়নাথ বলেই জানে। দেখুন, আমি কোনো দোষ করিনি। ওরাও কোনো দোষ করেনি। আসলে গায়ত্রীর বাড়িতে থাকতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল, আর মাধবের বাবা রাজি ছিল না, তাই আর কি। সব কিছুই আমি জানি। আপনার কোনো দোষ নেই এও আমি জানি। আপনি শুধু মাধবকে সাহায্য করতে চেয়েছিলেন, সেটাও আমি জানি। কিন্তু পুলিশের কাছ থেকে তাদেরকে লুকিয়ে রেখে সামান্য ভুল আপনি করেছেন। তবে চিন্তা নেই, সেটা আর কেউই জানতে পারবে না। এই মুহূর্তে আপনি মাধব আর গায়ত্রীকে আমাদের হাতে তুলে দিন। আপনি চিন্তা করবেন না, আমি থাকতে ওদের কোনো ক্ষতি হবে না। মাধব আর গায়ত্রী বেশ ভয় পেয়েছিল। মাধব সাবালক হলেও গায়ত্রী কিন্তু নাবালিকা। সে আরও বেশি ভয় পেয়েছিল। কিন্তু 2জন পুলিশের সাহায্যে তাদেরকে সাবধানে থানায় ধরে নিয়ে আসা হলো। ওই লোকটিকে, মানে মাধবের মেসোমশাইকেও থানায় আসতে হয়েছিল। তারপর সমস্ত কথা বলে তিনি সাক্ষী দিয়ে ওদেরকে থানায় রেখে গেলেন। পরদিন সকালেই আমরা এখান থেকে রওনা দেব, এমনটাই ব্যবস্থা হলো। গোটা রাতটা মাধব আর গায়ত্রীকে থানাতেই রাখা হলো। সেখানেই গায়ত্রী সমস্ত কথা খুলে বলল। মায়ের মৃত্যুর পর থেকে বাবা বারবার বিয়ের কথা বলছিল। তারপরে হঠাৎ করেই বাবা বিয়ে করে ফেলে। আমার তাতে একেবারেই মত ছিল না। মায়ের সঙ্গে কখনোই আমার মতের মিল হতো না। সে আমার কোনো কিছুই তো পছন্দ করতো না। বারবার সে তাই যত দ্রুত সম্ভব চাইতো আমার বিয়ে দিয়ে দিতে। গঞ্জের কাছে তার কোনো একটা ছেলেকে নাকি দেখাও ছিল, তার সঙ্গেই সে আমাকে বিয়ে দিতে চাইছিল। অথচ আমার তাকে একেবারেই পছন্দ ছিল না। বাবার কাছে শুনেছিলাম ছেলেটা নাকি খুব একটা ভালোও নয়, অথচ তিনি আমার সঙ্গে। গায়ত্রী আর কিছু বলল না। এবার মাধব মুখ খুলল। আমি গায়ত্রীকে বলেছিলাম তার মাকে আমার কথা বলতে। সে বলেও ছিল, কিন্তু তার মা তাতে রাজি হয়নি। তাকে ওই চেনা ছেলের সঙ্গেই বিয়ে করতে হবে এমন একটা কথাই সে বলেছিল। তাই বাধ্য হয়ে সেদিন যখন গায়ত্রীর সঙ্গে তার মায়ের ঝামেলা চরম পর্যায়ে ওঠে, তখন আমি তাকে ডেকেছিলাম এবং সেদিন তাকে সেখান থেকে নিয়ে চলে আসি। তাড়াহুড়োর মাথায় চলে এসেছিলাম। বুঝতে পারছিলাম না কোথায় যাব, তাই এখানে চলে আসা। কিন্তু পুলিশ সন্দেহ করেছিল গায়ত্রী কোনোভাবে অপহরণ হয়েছে। তারপরে তোমাদের নিরুদ্দেশের কথা শুনে গোটা ব্যাপারটা মিলিয়ে নেওয়া যায়। কিন্তু গায়ত্রী, সত্যি কি তোমার মনে হয় তোমার মায়ের খুনের পেছনে তোমার বাবার হাত আছে? না, সেদিন জানলার পাল্লাটা আমার বাবা বন্ধ করেছিল নাকি আমি বন্ধ করেছিলাম সেটা আমার ঠিক মনে নেই। তবে ছিটকিনিটা বেশ কয়েকদিন ধরেই আলগা হয়েছিল,
তাই ভালো করেই সেটা বন্ধ করতে হতো। বাবা বন্ধ করার পরেও আমি একবার নাড়াচাড়া করে ওটা দেখেছিলাম, অথচ সেটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু রাতে কোনোভাবে ছিটকিনিটা খুলে যায়। শেষে রাতের দিকে আমার যখন ঘুম ভাঙে, তখন দেখি জানলা খোলা, জানলা থেকে হু হু করে হাওয়া ঢুকছে ঘরের ভেতর। আর আমার মা বিছানার ওপরে মরে কাঠ হয়ে আছে। মায়ের মৃত্যুর পর গায়ত্রী একরকম একা হয়ে গিয়েছিল। তার বাবা সারাদিন গঞ্জে থাকতো। তারপর তার নতুন মা আসার পরে ব্যাপারটা আরও খারাপ হয়েছিল। গায়ত্রী ভেবেছিল তার মা তার সঙ্গে আর আগের মায়ের মতোই থাকবে, কিন্তু ব্যাপারটা তেমন হয়নি। তাই গায়ত্রী তার থেকে একটা দূরত্ব তৈরি করেছিল। গায়ত্রীর সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিনের হলেও এই কয়েকটা মাসের মধ্যেই সেটা আরও বেশি গভীর হয়। তাই বাধ্য হয়ে আমরা পালিয়ে আসতে। সমস্যাটাই তো বুঝতে পারলাম, কিন্তু আমাদের যে কাল সকালেই ফিরে যেতে হবে। তোমাকে তোমার বাড়িতে আর গায়ত্রীকে গায়ত্রীর বাড়িতে তুলে দিতে হবে। এবার তারপরে তোমাদের সিদ্ধান্ত। দেখো গায়ত্রী, তোমার এখনো বিয়ের বয়স হয়নি, তাছাড়া তুমি এখনো নাবালিকা। এই সময় তোমার কোনো সিদ্ধান্তই মানা হবে না। তোমার বাবা মা যদি রাজি থাকে তারপরে অপেক্ষা করতে হবে। অন্তত আইনের দিক থেকে তো এটাই হয়। এখনও তোমার 1 বছর অপেক্ষা করতে হবে। তবে এরপর যদি তোমার বাড়ি থেকে বাবা মায়ের দিক থেকে কোনো রকম সমস্যা হয়, তুমি সেটা সরাসরি থানায় জানাবে। তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দারোগাবাবু যখন বলছেন তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু হঠাৎ করে তোমরা পালিয়ে আসলে কেন? এতদিন তো কেটে গেল, তার মধ্যে হঠাৎ সেই দিনই তোমাদের এই কথা কেন মনে হলো? সেদিন গায়ত্রী আমায় বলেছিল, যদি আজই আমরা এখান থেকে চলে না যাই তাহলে সে আর বেঁচে থাকবে না, সে আত্মহত্যা করবে। তাই ভয় পেয়ে আমি। গায়ত্রী চুপ করে রইল, আর চুপ করে থাকা দেখেই বুঝতে পারলাম যে মাধব মিথ্যে কথা বলছে না। এত ছোট ছোট ছেলে মেয়েগুলো যে এমন কিছু কাজ করে ফেলতে পারে সেটা সত্যি আমি ধারণা করতে পারিনি। পরের দিন সকালে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে পৌঁছলাম থানায়। সেখানে মাধব আর গায়ত্রীকে রেখে মাধবের বাড়ির লোক এবং গায়ত্রীর বাড়ির লোককে খবর দেওয়া হলো। সকলে আসার পর প্রথম কথা বললেন হালদার মশাই। আমার মেয়ের সঙ্গে আমি কখনোই খারাপ ব্যবহার করিনি, কিন্তু আমি বাড়ি না থাকলে কি হয় সেটা আমি জানি না। আমারই ভুল হয়েছে। আমি গায়ত্রীর কথা কখনো শুনতে চাইনি। ভেবেছিলাম হয়তো শাসন করে ওকে নিয়ে আমার ইচ্ছে মতো কিছুই করাতে পারবো, কিন্তু আমি কখনোই ওর খারাপ চাইনি। কিন্তু বুঝতে পারছি ওর কথাটা শোনাও খুব দরকার ছিল। আর এমন কিচ্ছু হবে না। আর অনুকূল, তোমায় একটা কথা বলি, এই অমর কিন্তু তার বউয়ের খুনটা করেনি। সেদিন জালনার ছিটকিনিতে কোনো গণ্ডগোল ছিল, তাতেই জালনাটা খুলে গিয়ে সারা রাত ধরে ঠান্ডা লেগে রাধা মারা যায়। এ কথা কিন্তু ডাক্তার নিজেও বলেছে। আর মাধব যে এখান থেকে পালিয়ে গিয়েছিল তার কারণ কিন্তু একমাত্র তুমি। তোমার বাড়িতে একমাত্র তুমি এই মাধব আর গায়ত্রীর সম্পর্কের বিরুদ্ধে। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এই ব্যাপারে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের বাধ্য হয়েই সবাইকে তুলে আনতে হবে। আর তখন কিন্তু আইন আইনের মতনই কাজ করবে। এবারের মতো তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হলো। যাওয়ার আগে মাধব আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, দারোগাবাবু বিশ্বাস করুন, আমি এমন কিছুই করতে চাইনি, কিন্তু এমন একটা পরিস্থিতি এসে পড়েছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এবার আশা করছি সব ঠিক হয়ে যাবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মাধব, কখনো এমন কিছু করবে না যা ঠিক নয়। পরিস্থিতির দোহাই দিয়ে অন্যায় করাও চলবে না। যারা অপরাধী তারা কিন্তু পরিস্থিতিরই দোহাই দিয়েই বলে, ঠিক এই কারণেই তারা খুন করেছে কিংবা এই কারণেই চুরি করেছে। তোমার কি মনে হয় সবার পরিস্থিতি ভালো? সবার পরিস্থিতি সমান, বুঝলে? কারোর একটু কম আর কারোর একটু বেশি, কিন্তু ভালো মানুষ হয়ে থাকাটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন। খারাপ হওয়াটা খুবই সহজ। সবাই চলে গেলে অমরবাবু আমার কাছে এসে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, আপনি কথা দিয়েছিলেন আমার মেয়েটাকে খুঁজে দেবেন। আপনি আমার মেয়েটাকে খুঁজে দিয়েছেন। এবার থেকে আমি সব দিক থেকে খেয়াল রাখবো। আমার মেয়েটা যেমনভাবে চাইবে তেমনভাবেই সব কিছু হবে।
মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি দাদাবাবু। তোমার মেয়ে তোমায় তোমার বউয়ের খুনি বলে ভাবতো না, সেটা ওর রাগের কথা। তার কাছে আমি আসল কথাটা জানতে পেরেছি। সে কখনোই তোমায় খুনি বলে ভাবেনি। আসলে সে সবসময় ভাবে যে তার নিজের জন্যই তার মা মারা গেছে, আর সেই অপরাধ বোধ আর সেই রাগ সে তোমার উপরেই সবসময় চাপিয়ে দেয়। আসলে তুমি যেমন তোমার মেয়েকে ভালোবাসো, তেমনই তোমার মেয়েও বাসে। তার ব্যাপারটা একটু অন্যরকম, এই যা। সকলেই বেরিয়ে গেল। থানার মধ্যে তখন বসে রয়েছে আমি আর হালদার মশাই। ওরা চলে যেতেই হালদার মশাই একবার গলা কাকারি দিয়ে বললেন, বাবু, একটু বেশি জটিল হয়ে গেল বলে মনে হচ্ছে না? প্রথম বোধহয় এমন কেসের সমাধান করলেন যে কেসে কোনো অপরাধী বেরিয়ে এলো না। হালদার মশাই, সবসময় অপরাধীকে শাস্তি দিলে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। মাঝে মাঝে অপরাধীকে একটা সুযোগ দেওয়া দরকার। আমাদের এই যে সংশোধনাগার, আসলে সংশোধনাগার বলার কারণ অপরাধীকে একটা সুযোগ দিয়ে তাকে সংশোধন করা। যদি সামান্য ভুলের ক্ষেত্রেও আমরা তাকে বড় কোনো শাস্তি দিই, তাহলে তার মানসিক যে আঘাত করবে তাতে সে বড়সড় অপরাধী হয়ে যাবে। তাই কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়াটাই প্রয়োজন। আর এখানে তো তেমন কিছুই নেই। গায়ত্রী মাধব নিজের ইচ্ছেতেই গিয়েছিল। রাধার মৃত্যুতে অমরের কোনো হাত ছিল না। লক্ষ্মী, অমর কিংবা অনুকূলের এমন কোনো দোষ ছিল না যাতে তাদেরকে শাস্তি দেওয়া যায়। এটা তাদের ব্যক্তিগত আর পারিবারিক ব্যাপার। কিন্তু কাল আমি এমন একটা কাজে গেছিলাম যেখানে কিন্তু এমন পারিবারিক ব্যাপার বলে কিছুই নেই, আর সেখানে একটা গভীর রহস্য জট পাকিয়ে উঠেছে একটু একটু করে। আমি গেছিলাম 24 পরগনার কাছে, যদিও সেখানে পুলিশ নিজের মতোই চেষ্টা চালাচ্ছে। আসলে সেই এলাকায় একটা অপরাধ চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। একটা জঙ্গলকে কেন্দ্র করে তারা তাদের আড্ডা বসিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেখানে পুলিশের দল গিয়ে জঙ্গলে কিছুই খুঁজে পাচ্ছে না, অথচ পুলিশের তাড়া খেয়ে তারা গিয়ে ঢোকে ওই জঙ্গলেই। কোথাও একটা গুপ্ত আশ্রয় রয়েছে, সেটা খুঁজে পাওয়া দরকার। এখানকার পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। বড় সাহেবের সঙ্গে কথা বলে যদি আপনি একবার সেখানে যেতে পারতেন। আপনি বড় সাহেবের কানে যাতে কথাটা ওঠে তার ব্যবস্থা করে ফেলুন, তারপর বাকিটা আমি দেখব। আপনাকে বড় সাহেব ডেকে পাঠিয়েছেন? আজ তিনি একটু ব্যস্ত আছেন। কাল সকালেই একদিনে আপনার সঙ্গে একবার কথা বলতে চান, বুঝলেন কি না? আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।